অরিত্র শুরু হবে, মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করবেন, সব কিছু হবে হবে হবে, কিন্তু আমি আবারও বলছি অরিত্র, মানে তুমি নিজেও কর্পোরেট বহু কনসালটেন্সি করো, এরকম অপদার্থতা যদি কোনো কর্পোরেট বা বেসরকারি সংস্থাতে যদি তার সিইও বা ম্যানেজিং ডিরেক্টর করতো, তার চাকরি যাওয়া শুধু নয়, সে হয়তো অন্য ইন্ডাস্ট্রিতে চাকরি পেতো না, মানে যেভাবে তার এইচআর ফাইল তৈরি হতো। আর এখানে সরকারি চাকরি যাচ্ছে সেটা বিষয় নয়, যে সরকারের মাথায় তার চাকরিটা কেন এতদিন ধরে আছে। দেখুন, একটা একটা করে ক্লারিফাই করা প্রয়োজন। প্রথম কথা হচ্ছে যে যারা চাকরি হারিয়েছেন তাদের বলবো যে হাল না ছাড়তে এবং হতাশ না হয়ে পড়তে। তার কারণ আমি জাজমেন্টটা পুরোটা এখন অ্যানালাইজ করতে পারিনি, বেশ কয়েকটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমার হাতে এসছে। যেরকম একটা বলা হয়েছে এই জাজমেন্টে যে যারা এই বিভাগে চাকরি করার আগে অন্যান্য সরকারি বিভাগে কাজ করতেন কিংবা অন্য কোনো অটোনোমাস বডিতে কাজ করতেন, তারা 3 মাসের মধ্যে সেই পুরনো বিভাগে ফিরে যেতে পারেন। সেক্ষেত্রে এই ট্রান্সফারের যে প্রক্রিয়াটা সেটা ব্রেক ইন সার্ভিস হিসেবে ধরা হবে না, তারা চাকরিতে বহাল থাকবেন তাদের প্রিভিয়াস ডিপার্টমেন্টে, কিন্তু সরকারকে দায়িত্বের সাথে স্বচ্ছভাবে এই 3 মাসের মধ্যে তাদের এক ডিপার্টমেন্ট থেকে তাদের পুরনো যে ডিপার্টমেন্টে সেখানে ফিরিয়ে দেওয়ার যাবতীয় আবেদন প্রক্রিয়া ফর্মালিটি শেষ করতে হবে এবং ইনক্রিমেন্ট থেকে শুরু করে যা যা সিনিয়রিটি প্রিভিলেজ সেই কর্মীর পাওয়ার কথা সেগুলো তারা পাবেন। ফলে এই 26,000-এর মধ্যে থেকে আমরা যে কজন মানুষকে বাঁচাতে পারি সেটাই আমাদের এই মুহূর্তে প্রাইমারি লক্ষ্য হওয়া উচিত। এবং এই যে আজকে আমরা আলোচনা করতে বসেছি, আর কয়েক ঘন্টা আগেই নবান্নে মাননীয় মুখ্যমন্ত্রী একটা প্রেস কনফারেন্স করেছেন। আমি খুব মনোযোগ দিয়ে প্রেস কনফারেন্সটা শুনছিলাম দুপুরবেলা, কারণ এত বড় একটা ভাইটাল জাজমেন্ট এসছে, মুখ্যমন্ত্রী কিছু একটা বলবেন। আমি অনেক কিছু শুনলাম। তিনি সিপিএমকে দোষ দিলেন, তিনি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নোবেল দেওয়ার জন্য রেকমেন্ডেশন লেটার লিখবেন বললেন, তিনি বিজেপিকে দোষ দিলেন, তিনি হাইকোর্টকে দোষ দিলেন, সুপ্রিম কোর্টকে দোষ দিলেন, তিনি বললেন রায় মানি না। মোটামুটিভাবে তিনি দোষের যে শেয়ার সেটা সকলের মধ্যে সমবন্টন করলেন, কিন্তু একটা সরি এই শব্দটা তার মুখ থেকে উচ্চারিত হলো না। যিনি 1 ঘন্টা ধরে প্রেস বাইট দিয়ে বিভিন্ন লোককে বিভিন্ন রকম দোষারোপ করলেন, কিন্তু একবারও বললেন না যে 2016 সালে যে সময় এত বড় করাপশনটা হয়েছে আমি ছিলাম মুখ্যমন্ত্রী, এই যে সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট হয়েছে আমিই ছিলাম মুখ্যমন্ত্রী, ক্যাবিনেটটা আমার, পার্থ চট্টোপাধ্যায় আমারই বন্ধু, আমারই জুনিয়র, আমারই রাজনৈতিক কলিগ, যে আমারই কথায় দিনের পর দিন এই কাজগুলো করেছে। আজকে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। এই যে বাছাই করা যেত না যেত, এই নিয়ে মানুষের মধ্যে একটা ধোঁয়াশা আছে, স্পষ্ট করে দেওয়া প্রয়োজন। ঠিক, প্রথম কথা অরিত্র, মানে এই রাজ্যে শিল্প সত্যি সিরিয়াসলি আসবে অরিত্র? দেখুন, আমার প্রত্যেক মানুষের তো একটা ড্রিম কোম্পানি থাকে। কেউ বলে কেউ মাইক্রোসফটে চাকরি করবে, কেউ বলে কেউ এরিকসনে চাকরি করবে। আমার যেরকম একটা ড্রিম কোম্পানি হচ্ছে লিপস অ্যান্ড বাউন্সে চাকরি করব। আপনার সাথে যদি অভিষেকবাবুর সক্ষতা থাকে আমার সিভিটা পাঠিয়ে দেবেন, যদি কোনো চাকরি বাকরি থাকে আমি লিপস অ্যান্ড বাউন্সে নিশ্চয়ই করতে রাজি আছি। এবং তাহলে কি হয়, সরকারি হাসপাতালগুলো ঢুকে যেতে পারবো, বাচ্চাদের ওয়ার্ডে বসে দোল খেতে পারবো, পান থেকে চুন খসলে বুক ধরে পিজিতে ঢুকে যাব, যেখানে সাধারণ নাগরিক হিসাবে গেলে মেঝেতে শুতে দেবে, সেখানে লিপস অ্যান্ড বাউন্সের কর্মী হিসাবে গেলে আমার ভিআইপি ট্রিটমেন্ট। ফলে এটা আমার একটা ড্রিম কোম্পানির মধ্যে পড়ছে। আমি লিপস অ্যান্ড বাউন্সে কাজ করতে চাই, যদি চাকরির সুযোগ হয় বলবেন, ইন্টারভিউ দিয়ে আসবো। এবার ঘটনা হচ্ছে, দেখুন আজকে বাংলায় যাদেরকে নিয়ে আপনি কথা বলছেন এনারা কেন সরি বললেন না বা কেন দায়িত্ব নিলেন না, তার মূল কারণটা হচ্ছে এদের তো অবজেক্টিভই নেই। এরা এই কথাটা বুঝতে পারছে না যে 25-26 হাজার মানুষ তো ওখানে খাতায় কলমে লেখা রয়েছে, প্রত্যেকের বাড়িতে তো গড়ে 4 জন করে যদি আমি ধরি, তাহলে একটা পরিবারের টোটাল নাম্বার অফ স্টেক হোল্ডার আপনি ভেবে দেখুন, প্রায় 1 লাখের মানে বেশি, 1-1.5 লাখ মানুষ। এবং তাদের মধ্যে যেরকম এজিং অ্যান্ড এল্ডারলি রয়েছে, আবার কিছু শিশু রয়েছে যারা ছেলেমেয়েরা স্কুলে ভর্তি হয়ে গেছে। আজকে মুখ্যমন্ত্রী ইন্টারেস্টিং কথা একটা ইম্পর্টেন্ট হাইলাইট করে দেওয়া প্রয়োজন। তিনি বলছেন যে আমি দেখে নেব, 7 তারিখে মিটিংয়ে যাব, আরও প্রায় 1-1.5 লাখ চাকরি আমাদের কাছে রয়েছে। এই সুপ্রিম কোর্টের অর্ডারের জন্যই নাকি চাকরিগুলো হচ্ছিল না, 1 লাখ চাকরি নাকি তার স্টকে রয়েছে। অথচ এত নাকি চাকরি ভ্যাকেন্সি সরকারি স্কুলগুলোতে, লাস্ট স্ট্যাটিস্টিক্স বলছে 5 থেকে 10 হাজার সরকারি স্কুল, প্রাইমারি আপার প্রাইমারি বন্ধ হয়ে গেছে। অধিকাংশ সরকারি স্কুলগুলি লাটে উঠে গেছে এবং সরকারি স্কুল থেকে বেসরকারি স্কুলে গার্ডিয়ানরা তাদের ছেলে মেয়েদের ভর্তি করার জন্য নিয়ে এসছেন। দেখুন, যে কোনো সভ্য সমাজের মূল ভিত্তি হচ্ছে শিক্ষা ব্যবস্থা। একটা সমাজ কোন দিকে ধাবিত হবে সেইটা সবার আগে ডিপেন্ড করবে শিক্ষা ব্যবস্থার উপরে। আর এই মুখ্যমন্ত্রী এবং তার যারা পারিষদ রয়েছে, প্রথম কথা কিছু মনে করবেন না, রাজনীতিতে আসতে গেলে একটা মিনিমাম এডুকেশন প্রয়োজন। অধিকাংশ মন্ত্রী আমলাদের যা কাণ্ড কারখানা, অধিকাংশই হচ্ছে পড়াশোনা জানে না, এবং তাদের কথাবার্তা, তাদের ভিশন, অবজেক্টিভ এবং তাদের কী ধরনের ডিগ্রি রয়েছে সেটাও আমার মনে হয় জালি। তার কারণ হচ্ছে এদের মানে আপনি যদি জিজ্ঞাসা করেন, ভারতবর্ষের সংবিধানটা সম্পূর্ণ পড়ে আসেনি কোনোদিন, তো এদের থেকে আপনি এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করবেন না। আমার কনক্লুডিং রিমার্ক আমি শেষ করছি যেটা বলে, দেখুন একটা জিনিস, আজকে এর পরেও আর একটা ধাক্কা খাবে ডিএ মামলা নিয়ে, সেটাও আপনি নিশ্চিন্তে থাকুন, আবার আপনার প্রোগ্রামে আসতে হবে।
রাজ্য সরকারের সবথেকে বড় যেটা আমার খারাপ লাগে যে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা অ্যাপোলজি স্টেটমেন্ট তারা দেয়নি। তারা সমস্ত দোষ দিয়ে যাচ্ছে, পার্থ চ্যাটার্জি উনি তো জেলে আছেন, অমুকে জেলে আছেন, তার জন্য সমস্ত কিছু রিজলভ। আমি অরিত্র, ক্যাবিনেটটা ডিসলভ হওয়া প্রয়োজন। আমি মনে করছি এখানে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত হয়ে পড়েছে। এই ক্যাবিনেট কমপ্লিটলি দুর্নীতিগ্রস্ত, ক্যাবিনেট চলবে না। একদম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।